আসসালামু আলাইকুম। বছরের শুরুতেই আর আমরা আবারও একটা এল ক্লাসিকো দেখতে যাচ্ছি। সুপার কোপা স্পানা দে সুপার কোপাতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হচ্ছে আগামী 11ই জানুয়ারি। এই সুপার কোপা দে স্পানাতে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে 5-0 গোলে এবং রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে হচ্ছে 2-1 গোলে। যদি দুই দলের ম্যাচের কথা আমরা আসলে পর্যালোচনা করি, তাহলে বার্সেলোনা একেবারে টপ নচ ছিল। হ্যান্সি ফ্লিকের কথা আবারও বলতে হয়, এই মুহূর্তে বিশ্বের যতগুলো ফুটবল কোচ আছে সেখানে হ্যান্সি ফ্লিক হচ্ছে সবচেয়ে অ্যাটাকিং একজন কোচ, যার কাছে হচ্ছে ম্যাচের ফলাফল আসলে কি হবে শেষে সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার টিম হচ্ছে অ্যাটাক করতেই হবে আমার টিমকে। এটা হচ্ছে হ্যান্সি ফ্লিকের ফিলোসফি। যেমন ধরেন বার্সেলোনার যে প্লেয়ার, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বার্সেলোনা সেই লিওনেল মেসি যখন চলে যায় বার্সেলোনা ছেড়ে 2021 থেকে, সেই সময় থেকে কিন্তু বার্সেলোনা তাদের অর্থের সংকট, টাকা তো নাই, পকেট তো খালি এখন বার্সেলোনা, সেই অর্থের সংকটের পরেও বার্সেলোনা কিন্তু তাদের একাডেমির যে প্লেয়ার লা মাসিয়া থেকে উঠে আসা প্লেয়ার গুলোকে দিয়েই কিন্তু বার্সেলোনা চলছিল। এবং এই যে এই একটা তরুণ বার্সেলোনা টিম, আচ্ছা এখন দেখান তো বর্তমানে এমন কোন টিমটা আছে বার্সেলোনা ছাড়া যে এতগুলো ইয়াং টিম নিয়ে এরকম দুর্দান্ত অ্যাটাকিং খেলছে, মানে একেবারেই দুর্দান্ত। যখন বার্সেলোনা এই মুহূর্তে অ্যাটাকিং এ খেলে, মনে হয় যেন বার্সেলোনা সবচেয়ে অ্যাটাকিং টিম একটা এই মুহূর্তে যতগুলো টিম আছে ক্লাব ফুটবলে। আপনি হয়তো বলতে পারেন ম্যানচেস্টার সিটি আছে, বায়ার্ন মিউনিখ আছে, আর্সেনাল আছে, কিন্তু এতটা না। মানে ওই হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার মতো আসলে না। হ্যান্সি ফ্লিক আসলে কি করে, তার ফিলোসফি হচ্ছে সে হাইলাইন ডিফেন্স খেলে। হাইলাইন ডিফেন্স আমরা অতীতেও দেখেছি অনেক, যারা অ্যাটাকিং, সাধারণত অ্যাটাকিং ফুটবল খেলে সেই সমস্ত টিম গুলো কিন্তু হাইলাইনে খেলে। কিন্তু হাইলাইন খেললেও বার্সেলোনার হাইলাইন কিন্তু অন্যরকম। মানে হ্যান্সি ফ্লিক অপোনেন্টকে আসলে এমন ভাবে মানে চাপে ফেলে দেয়, হাইলাইনের কারণে কিন্তু মাঠের যে জায়গা সেটা কিন্তু ন্যারো হয়ে যায়। সে ন্যারো জায়গা ক্রিয়েট করে হচ্ছে অপোনেন্টকে আসলে বিপর্যস্ত করতে চায়, অপোনেন্টকে আসলে দিশেহারা করে ফেলতে চায় যে না, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। সেই দিশেহারা থেকে অপোনেন্ট কিন্তু ভুল পাস দেয় এবং সেই ভুল পাস থেকে বার্সেলোনা কিন্তু বল উইন করে খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যায়। গত ম্যাচের কথাই যদি বলি, উনাই সিমন্স স্পেনের গোলরক্ষক, সেই উনাই সিমন্স কে 5টা গোল আসলে দিয়ে দিয়েছে। এক সময়ের বার্সেলোনার কোচ ছিল ভ্যালভার্দে, সেই ভ্যালভার্দে কিন্তু অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ম্যানেজার ছিল এবং অ্যাথলেটিক বিলবাও কিন্তু বলেই দিয়েছে যে এটাই এই মুহূর্তে যে বার্সেলোনার এই টিমটাই সবচেয়ে অ্যাটাকিং টিম কিনা বর্তমানে। লামিন ইয়ামাল পর্যন্ত ছিল না। একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাফিনহা যখনই বার্সেলোনার হয়ে মাঠে থাকে তখন বার্সেলোনার অ্যাটাকটাই আসলে অন্যরকম হয়ে যায়। তার কারণ হচ্ছে লামিন সরি রাফিনহার যেই তার যে অফ দা বল এবং অন দা বল তার যে মুভমেন্ট, বিশেষ করে অফ দা বলে রাফিনহার যেই চান্স ক্রিয়েট করা এবং যে স্পেস ফাঁকা জায়গায় যে রানিং করা, সেটা কিন্তু আসলেই দুর্দান্ত। এবং দানি অলমো ছিল, পেদ্রির, বিশেষ করে পেদ্রির কথা বলতে হয়, এবং বার্সেলোনার পুরো টিম, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেদ্রি, লামিন ইয়ামাল, বালদে, সবাই কিন্তু তরুণ এবং বেশিরভাগ কিন্তু লা মাসিয়া থেকে উঠে এসেছে। এবং এই যে একটা দুর্দান্ত টিম, বার্সেলোনার যে রাইট ব্যাক, সেই রাইট ব্যাকটাকে আসলে মাত্র 2.5 মিলিয়নে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ফুটবলের বাজারে আসলে এই 2.5 মিলিয়ন আসলে কত টাকা? মানে লাস্ট কবে এরকম 2.5 মিলিয়ন একটা ফুটবলারকে নিয়ে কিনে আসা হয়েছে এবং সেখান থেকে যে দুর্দান্ত ভাবে খেলছে, এটা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে। আমরা যদি অন্যান্য টিমকে দেখি, যে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড কারি কারি টাকা ঢেলেও, চেলসির কথা বলতে হয়, কারি কারি টাকা ঢেলেও আসলে টিমকে ওইভাবে সাজাতে পারছে না। সেখানে হ্যান্সি ফ্লিককে মানে হাততালি দিতেই হবে, এরকম দুর্দান্ত আসলে খেলা যায় আসলে এতগুলো ইয়াং টিম নিয়ে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে 2-1 গোলে, যদিও অ্যাটলেটিকো মাদ্রিদও কিন্তু অন্যদিকে দুর্দান্ত খেলেছে। 15টা বছর ধরে আসলে ডিয়েগো সিমিওনে এই অ্যাটলেটিকো মাদ্রিদকে কন্ট্রোল করছে, কোচিং করাচ্ছে। যদিও তার কোচিং ক্যারিয়ারে যদি তার ফুল ঝুড়িতে আমরা দেখি, তার ব্যাগে যদি আমরা দেখি, সেই ধরনের ট্রফি কিন্তু তার ব্যাগে আসলে নেই। কিন্তু এই ডিয়েগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে যেভাবে বছরের পর বছর সার্ভিস দিচ্ছে, অনেকে অনেক সমালোচনা করে যে ডিয়েগো সিমিওনে পারে না এটা সেটা, কিন্তু আসলে মানে সে কিভাবে টাকা খরচ করতে হয়, ধরেন একটা ফ্যামিলিতে যদি একজন কর্তা, যে সে কিভাবে তার টাকা, যে তার কম পকেটে টাকা নাই, তারপরেও সে কিভাবে চালাতে হয়, সেটাই কিন্তু ডিয়েগো সিমিওনে আসলে দেখাচ্ছে। দুর্দান্ত পারফর্ম করছে। লা লিগাতে যদি টপ 4টা প্লেয়ারের নাম বলতে হয়, সেখানে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্যই অবশ্যই চলে আসবে। এবং সেখান থেকে ডিয়েগো সিমিওনের, অনেকেই বলেন যে তার ট্রফি নাই, ট্রফি জিতে না, লা লিগা জিতে না, চ্যাম্পিয়ন্স লিগ জিতে না। একটা সময় কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও ধারাবাহিকভাবে ভালো করছিল। রিয়াল মাদ্রিদের সাথেই তারা কিন্তু 2বার চ্যাম্পিয়ন্স লিগ হেরেছে, সেই 2012 সালে 12-13 মৌসুমে, এবং 2016-17 মৌসুমে কিন্তু 2বার রিয়াল মাদ্রিদের সাথে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়ে হেরেছে। এবং এই রিয়াল মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে অনেক বেশি দুঃখ জড়িত আছে। গতকালকেও যেমন ধরেন অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু দুর্দান্ত ছিল এবং তারাই বেশি চান্স ক্রিয়েট করেছে, কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে ফেদে ভ্যালভার্দের সেই রকেট, বলা যায় যে ফেদে ভ্যালভার্দের যে রকেট শুটিং, সেই রকেট শুটিং থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। এবং অ্যাটলেটিকো মাদ্রিদ দুর্দান্ত খেলার পরেও কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচে ফিরতে পারেনি। যদিও রদ্রিগো কিন্তু ইনজুরির পরে তাকে সে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছে। রদ্রিগো কিন্তু দুর্দান্ত খেলেছে, যদিও রদ্রিগো একটা গোল পেয়েছে এবং তার কিন্তু 2টা গোল হতে পারতো। একটা কাউন্টার অ্যাটাক ক্ষেত্রে কিন্তু রদ্রিগো এমনকি লাস্ট ডিফেন্ডারকে পর্যন্ত কাটিয়ে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের যে গোলরক্ষক, সে কিন্তু দুর্দান্ত একটা সেভ দিয়েছে। এবং বলা যায় যে আমরা যে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার গুলো দেখি, সরলভ ছিল, জুলিয়ান আলভারেজ ছিল। জুলিয়ান আলভারেজ আসলে দুঃখজনক ভাবে খুবই বাজে একটা ম্যাচ গেছে জুলিয়ান আলভারেজের জন্য। মানে সে কিন্তু কয়েকটা চান্স পেয়েছে যেখান থেকে আসলে গোলগুলো হতে পারতো। একটা বিষয়, একেবারে ম্যাচের শেষ 10 মিনিটের জন্য কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনের যে কোচ, সে কিন্তু নামিয়েছিল হচ্ছে আলমাদাকে, থিয়াগো আলমাদাকে। আমার কাছে মনে হয় যে আরেকটু আগে নামালে ভালো হতো, কারণ থিয়াগো আলমাদা হচ্ছে একটা ভার্সেটাইল প্লেয়ার, যাই হচ্ছে উইঙ্গারে খেলতে পারে, মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, এবং রাইট ফুটেড, যার এবং ড্রিবলিং স্কিল আছে। সো এরকম একটা প্লেয়ারকে আসলে আমি মনে করি আরেকটু আগে ওঠানো দরকার ছিল। এবং একেবারে ম্যাচের শেষ মুহূর্তে থিয়াগো আলমাদা যে পাসটা দিয়েছিল জুলিয়ান আলভারেজকে, সেখান থেকে জুলিয়ান আলভারেজের আসলে সেখান থেকে গোল করা উচিত ছিল, এবং এটা মাস্ট বি একটা গোল করার প্রয়োজন ছিল সেখান থেকে। যদি সেই গোলটা পেয়ে যেত, ম্যাচের রেজাল্ট হয়তোবা অন্যরকম হলেও হতে পারতো। রিয়াল মাদ্রিদের কথা যদি আসলে আমরা দেখি, রিয়াল মাদ্রিদ আসলে গতকাল যে খুব বেশি ভালো খেলেছে সেটা কিন্তু না, কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের যে পাসিং, সেখান থেকেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে পাস একেবারে মিডফিল্ড থেকে আবার ব্যাক পাস দিয়ে গোলকিপারের কাছে নিয়ে এসেছে। পাসিং কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচের যে কানেক্টিভিটি, সেটা কিন্তু আসলে প্লেয়ারদের মধ্যে খুব যে বেশি একটা ভালো ছিল সেটা কিন্তু ছিল না। এবং ভিনিসিয়াস জুনিয়রের জন্য ম্যাচটা আসলে খুবই আহামরি একটা ম্যাচ যে খেলেছে ভালো, সেটা কিন্তু বলা যাবে না। এবং ভিনিসিয়াস জুনিয়রের সেটা আমরা যেটা বারবার দেখি, যে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে যখন তাকে নিয়ে আসা হয়, বা সে কোনো একটা কারোর সাথে ফাউল করে, কিন্তু সে কিন্তু ম্যাচে তর্কে জড়িয়ে যায়। এবং গতকালকেও দেখা গেছে যে কোচের সাথে, অপোনেন্টের অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনের সাথে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তর্কে জড়িয়ে গিয়েছে। এবং এটা ভিনিসিয়াস জুনিয়রের সাথে হামেশাই হয়, কেন হয় আসলে জানি না। এটা হয়তো ভিনিসিয়াস জুনিয়র তার মেন্টাল, তার যে মেজাজ, সেটা আসলে সে ধরে রাখতে পারে না। ফেদে ভ্যালভার্দেও কিন্তু একটা সময় যখন আমরা দেখতাম যে রিয়াল মাদ্রিদে ছিল, টনি ক্রুস ছিল, মদ্রিচ ছিল, তখন কিন্তু আমরা দেখতাম যে ম্যাচের কন্ট্রোল আসলে কিভাবে নিতে হয়। এবং টনি ক্রুস কিন্তু বারবার তার প্লেয়ারদেরকে পুরোভাবে একেবারে 100% ভাবে চেষ্টা করতেন যে প্লেয়ারদেরকে যেন ম্যাচের মধ্যে মনোযোগ ধরে রাখা যায়। এবং আমি যদি আবারও বার্সেলোনার দিকে ফিরি, তাহলে এই টিমটা আসলে যখন অ্যাটাকিং খেলে
এবং যখন অপোনেন্টের অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে তখন আসলে মনে হয় এটা কি আসলে কয়েকটা ইয়াং প্লেয়ারের টিম, নাকি আসলে বছরের পর বছর ধরে একেবারে মনে হয় যেন হাতে তৈরি এরকম একটা টিম। বলতে আসলে হয় যে প্রশংসা আসলে করতে হয়। ইএসপিএন এর একেবারে অ্যানালিস্টরা পর্যন্ত বলতেছিল যে বার্সেলোনা যখন খেলে, বিশেষ করে পেদ্রি এবং ডি ইয়ং, তারা যখন মিডফিল্ডে খেলে তখন আসলে দেখতেই ভালো লাগে। এবং বার্সেলোনা আসলেই চোখ জোড়ানো একটা ম্যাচ তারা কিন্তু উপহার দেয় যখন তারা অ্যাটাকিং মোডে থাকে। এবং ফাইনালের জন্য আসলে বলা যায় যে দুর্দান্ত একটা ফাইনাল হয়তো হতে যাবে, যে এটা কিন্তু সৌদি আরবে হচ্ছে ফাইনাল, সুপার কোপা দে স্পানার ফাইনাল, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, আরো একটা এল ক্লাসিকো, আরো একটা ক্লাসিক ম্যাচ হয়তোবা আমরা দেখতে যাব। কিন্তু ম্যাচের আগে কিন্তু বলা যায় যে এখানে হয়তোবা এখানে বার্সেলোনা এগিয়ে থাকবে, কিন্তু ফাইনালে হয়তোবা লামিন ইয়ামাল ফিরবে, অন্যদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও হয়তো ফিরতে পারে। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক কিন্তু বলেছে যে কিলিয়ান এমবাপ্পে হচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, যার হচ্ছে গোল স্কোরিং অপরচুনিটি আছে এবং গোল স্কোরিং এবিলিটি আছে। সে কিন্তু ম্যাচের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। হ্যান্সি ফ্লিকের এই কথা থেকে বলা যায় এমবাপ্পেকে নিয়ে তার হয়তোবা বিশেষ কোনো পরিকল্পনা অবশ্যই থাকবে। এবং বলা যায় যে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বার্সেলোনার যে হাইল্যান্ড ডিফেন্স, এটা কিন্তু সবসময় একটা রিস্কি ব্যাপার। গত বছর যে চ্যাম্পিয়ন্স লিগ ছিল, তারা যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়েছে আর ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাথে, সেই ইন্টার মিলানের সাথে কিন্তু বার্সেলোনার এই হাইল্যান্ড ডিফেন্সের কারণে কিন্তু তারা বারবার আসলে মার খেয়েছে। এই বিষয়টা হ্যান্সি ফ্লিককে আসলে ভাবাবে হয়তোবা, এবং তিনি হয়তো তার সেই চিন্তার জায়গা থেকে সে হচ্ছে তার পরিকল্পনা সাজাবেন যে কিভাবে কিলিয়ান এমবাপ্পে রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র রয়েছে, রদ্রিগো রয়েছে, অপোনেন্টে যখন এরকম দুর্দান্ত কিছু ডাইনামিক প্লেয়ার থাকে তখন হাইল্যান্ড ডিফেন্স কিন্তু সত্যি এটা অনেক বেশি রিস্কি। তো সেখান